সিরাজ হত্যার নানা কারণ দৃশ্য রয়েছে বিভিন্ন ঐতিহাসিকের গ্রন্থে। সেসব বই এখন সম্পূর্ণ বাজার শূন্য। পেজগা ইতিকথায় এমন তথ্যও নাকি রয়েছে, সিরাজের দেহ টুকরো টুকরো করে কেটে মাথাসহ একটি ব্যাগে ভরে সিরাজ মাতা আমিনার সামনে উপস্থিত করা হয়েছিল। তিনি ব্যাগ খুলে দেখেন তার প্রিয় পুত্রের কাটা মাথা চোখ খোলা অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। মায়ের বুক তখন হাহাকার করে ওঠে। আসলে সিরাজ হত্যা নিয়ে তৎকালীন ঐতিহাসিকরা এমন রহস্য তৈরি করেছিলেন যার রহস্য হয়তো আরও বহুকাল থাকবে। আপনারা কি জানেন যে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজ উদ দৌলাকে হত্যা করা হয় জুলাই মাসের প্রথম দিকে? তবে এই হত্যার দিন তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। অনুমান করা হয় এই হত্যাকাণ্ডের প্রকৃত তারিখ আড়াল করার জন্যই সিরাজের বিরুদ্ধ পক্ষ নানা অপকৌশলের আশ্রয় নেয়। ইংরেজ কূটনৈতিক এবং পলাশি যুদ্ধে উপস্থিত লুক্স ক্রাফটন নবাব সিরাজের মৃত্যু 4 তারিখে বলে উল্লেখ করে গেছেন। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা বাংলার নবাব সিরাজ উদ দৌলার নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে সেই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলার পরবর্তী নবাব হিসেবে সিরাজ উদ দৌলাকে আলীবর্দী খানের ঘোষণা ভালোভাবে গৃহীত হয়নি। অল্পবয়সী সিরাজ উদ দৌলার যে ক্ষমতা শীঘ্রই পাবে তাতে তার অনেক আত্মীয় স্বজন ঈর্ষান্বিত ছিল। প্রাথমিকভাবে সিরাজ উদ দৌলা তার আত্মীয়রা তার জন্য যে খারাপ অনুভূতি পোষণ করেছিল সে সম্পর্কে তিনি সচেতন ছিলেন না। যাই হোক, 1756 সালে সিংহাসনের দায়িত্ব নেওয়ার পর তিনি বিদ্রোহের যে কোনো সম্ভাবনাকে দমন করার জন্য দ্রুত পদক্ষেপ নেন। ক্ষমতায় আসার পর তার প্রথম বড় পদক্ষেপ ছিল তার খালা ঘসেটি বেগমকে আটকে রাখা। ঘসেটি বেগম একজন ধনী মহিলা ছিলেন এবং আদালতের পুরুষদের প্রভাবিত করার জন্য তার আর্থিক ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা ছিল। তার খালাকে বন্দী করার পাশাপাশি সিরাজ উদ দৌলা তার সম্পদও দখল করেন। পরবর্তীতে তিনি সরকারের মধ্যে উচ্চ পদে অনেক পরিবর্তন করেন এবং মীর মদন খান সশস্ত্র বাহিনীর নতুন বেতন শিক্ষক তার সবচেয়ে বিখ্যাত নিয়োগগুলির মধ্যে একটি হিসেবে আস্থা রাখতে পারেন এমন অফিসারদের বসান। একটি পরিবর্তন যা মোহনলাল নামে একজন হিন্দুকে আদালতের ক্লার্কের পদে উন্নীত করার সাথে জড়িত ছিল, যা অনেক বিতর্কের জন্ম দেয়। সিরাজ উদ দৌলা যখন একাধিক শক্তির আসন্ন এবং আসন্ন আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন তখন তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হচ্ছিল। এই সময়ের মধ্যে তার অনেক বিশিষ্ট দরবারের সদস্যরা তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং অবশেষে নবাবকে পতনের একক উদ্দেশ্য নিয়ে একটি জোট হয়েছিল। উল্লেখযোগ্য ব্যক্তিরা যারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন তাদের মধ্যে রয়েছে বাংলার ব্যবসায়ীদের পছন্দ যারা শেখ নামেও পরিচিত এবং মীর জাফর সাবেক সেনা বেতনপুর। আলীবর্দী খানের শাসনামলে মুঘলদের প্রতি বন্ধুত্বপূর্ণ শেখরা সিরাজ উদ দৌলার শাসনামলে তাদের সম্পদ নিয়ে ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। মীর জাফর ছিলেন নবাবের দরবারে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন, যিনি মোহনলালের পদোন্নতি এবং মীর মদন খানের নিয়োগের কারণে ক্ষুব্ধ হয়েছিলেন, যিনি তাকে সেনাবাহিনীর বেতন শিক্ষক হিসাবে প্রতিস্থাপন করেছিলেন। উইলিয়াম ওয়াটস, যিনি সিরাজ উদ দৌলার দরবারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি পরিস্থিতির হাওয়া পেয়েছিলেন এবং রবার্ট ক্লাইভকে একটি আসন্ন ষড়যন্ত্র সম্পর্কে দ্রুত অবহিত করেছিলেন। রবার্ট ক্লাইভ প্রথমে ওয়াটসকে বিশ্বাস করতে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু তিনি জানতে পেরেছিলেন যে ষড়যন্ত্রকারীরা আদালতে সিরাজ উদ দৌলার সবচেয়ে শক্তিশালী লোকদের মধ্যে রয়েছেন। তিনি সিরাজ উদ দৌলার রাজত্বের অবসান ঘটানোর জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা করেছিলেন। এরপরই মির্জাফর ও ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি হয়। সিরাজ উদ দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর পরবর্তীরা জাফরকে বাংলার নবাবের পদের প্রতিশ্রুতি দিয়েছিল। বিনিময়ে মির্জাফরকে সামরিক সহায়তা প্রদান এবং কলকাতায় সিরাজ উদ দৌলার আক্রমণের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান করার কথা ছিল। সেই সময় শুরু হয় পলাশির যুদ্ধ, যেটি সিরাজ উদ দৌলার জন্য ছিল শেষের শুরু। রবার্ট ক্লাইভের নির্দেশে ব্রিটিশ সৈন্যরা দক্ষিণ থেকে বাংলায় অগ্রসর হওয়ায় কলকাতা পুনরুদ্ধারের জন্য ব্রিটিশ আক্রমণের সূচনা হয়েছিল মাদ্রাজ থেকে।
যখন তারা বাংলায় প্রবেশ করেছিল, সিরাজ উদ দৌলা পশ্চাদপসরণ করেন এবং পলাশীতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন, যেখানে তার সেনাবাহিনীর একটি বড় অংশ ফরাসি দল সহ অবস্থান করছিল। যুদ্ধের সময় সিরাজ উদ দৌলা মীর মদন খানকে হারিয়েছিলেন, যার মৃত্যু নবাবের জন্য মর্মাহত হয়েছিল এবং তিনি মীর জাফরকে ডাকতে এবং সাহায্য চাইতে বাধ্য হন। এই সময়ে সিরাজ উদ দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর জাফর যে চুক্তি স্বাক্ষর করেছিলেন তা সম্পর্কে অবগত ছিলেন না এবং এখনও বিশ্বাস করেছিলেন যে মীর জাফর তার পক্ষে যুদ্ধ করছেন। সেই সময় নবাব সিরাজকে মুর্শিদাবাদে আনার সাথে সাথেই হত্যা করা হয়। তিনি সেই সময় মুর্শিদাবাদ থেকে সামান্য দূরে মোরাদাবাদে অবস্থান করছিলেন। সকালবেলা মির্জাফর সেখানে এসে ক্লাইভকে জানান সিরাজ উদ দৌলা বেঁচে নেই। ক্লাইভের ঘনিষ্ঠ বন্ধু উর্মিও কিছু কম জানতেন না। উর্মি মীর জাফরের সেই রাতের সভায় উপস্থিত ছিলেন। তা না হলে কিভাবে তিনি লিখলেন, নিশীথ রাতে দস্যু ও তস্করের ন্যায় শৃঙ্খলিত অবস্থায় সিরাজ উদ দৌলাকে মির্জাফরের সামনে উপনীত করা হইল। সিরাজ উদ দৌলাকে মির্জাফরের পরামর্শ ছিল পিছু হটতে এবং ফলস্বরূপ নবাব তার সৈন্যদের যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। জাফর সিরাজ উদ দৌলাকে বোঝালেন যে তিনি এবং তার লোকেরা ব্রিটিশদের প্রতিহত করবে। এটি একটি ভুল প্রমাণিত হয়েছিল, কারণ রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী তাদের শিবিরের কাছে যাওয়ার সময় পশ্চাদপসরণকারী সৈন্যদের আক্রমণ করেছিল। আক্রমণের আকস্মিকতা সিরাজ উদ দৌলার বাহিনীকে অবাক করে দিয়েছিল এবং যুদ্ধটি হেরে গিয়েছিল, যদিও সিরাজ উদ দৌলার সেনাবাহিনীতে 50,000 জন এবং রবার্ট ক্লাইভের মাত্র 3,000 জন ছিল। নবাব প্রথমে মুর্শিদাবাদে পালিয়ে যান এবং তারপর একটি নৌকায় পাটনার দিকে যাত্রা করেন। তিনি বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাজমহল শহরে থামেন, কিন্তু সেখানে মীর জাফরের একজন বিশ্বস্ত ব্যক্তি তাকে চিহ্নিত করেন, যিনি পরবর্তীতে নবাবকে গ্রেফতার করেন এবং মীর জাফরের ছেলে মীর মিরনের হাতে তুলে দেন। 1757 সালের 2শে জুলাই সিরাজ উদ দৌলাকে মুর্শিদাবাদে মীর জাফরের প্রাসাদে মোহাম্মদ আলী বেগ দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়, নামক হারাম দেওরি। মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আসে মীর মিরনের কাছ থেকে, যা ছিল তার পিতা মীর জাফর ব্রিটিশদের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে। সিরাজ হত্যার আরও নানা কারণ দৃশ্য রয়েছে বিভিন্ন ঐতিহাসিকের গ্রন্থে। সেসব বই এখন সম্পূর্ণ বাজার শূন্য। পেজগা ইতিকথায় এমন তথ্যও নাকি রয়েছে, সিরাজের দেহ টুকরো টুকরো করে কেটে মাথাসহ একটি ব্যাগে ভরে সিরাজ মাতা আমিনার সামনে উপস্থিত করা হয়েছিল। তিনি ব্যাগ খুলে দেখেন তার প্রিয় পুত্রের কাটা মাথা চোখ খোলা অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। মায়ের বুক তখন হাহাকার করে ওঠে। আসলে সিরাজ হত্যা নিয়ে তৎকালীন ঐতিহাসিকরা এমন রহস্য তৈরি করেছিলেন যার রহস্য হয়তো আরও বহুকাল থাকবে। তৎকালীন সময়ে পলাশী যুদ্ধ নিয়ে যেসব গ্রন্থ রচিত হয়েছিল, এর সব লেখকই ছিলেন ব্রিটিশদের চাকরিপুষ্ট এবং পদলেহনকারী। পলাশী ষড়যন্ত্রে যাতে কোনোভাবেই ইংরেজদের দায়ী না করা যায়, একথা মাথায় রেখে গ্রন্থগুলো রচনা করা হয়েছিল, যা পাঠ করলেই বোঝা যায়। আমরা আশা করি প্রকৃত ইতিহাস